নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই ভিডিও শুরুতে আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানানোর ইচ্ছা ছিল, কিন্তু বিশ্বাস করুন যে বিষয় নিয়ে এই ভিডিও করছি, এই নতুন বছরের শুরুটা নিঃসন্দেহে হ্যাপি অন্তত নয় তা কিন্তু বলাই যায়। কালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খুশি অখুশি সকল কিছুকে ছাপিয়ে একটা শব্দতেই এটার ব্যাখ্যা করা যায়, তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। অর্থাৎ ভয়ঙ্কর এক সিদ্ধান্তে কার্যত বাংলাদেশের বলি হলো 168 জন হিন্দু ছাত্র। কেন আমি বললাম এ কথা? কারণ কালকে বাংলাদেশের পক্ষ থেকে বিসিএস এর একটা তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রথম লিস্টে যাদের নাম ছিল বেছে বেছে যাদেরকে এবার সেকেন্ড লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ স্পেসিফিক্যালি যদি বলেন 90% বেশি কিন্তু হিন্দু। অর্থাৎ মৌলবাদ মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশকে কার্যত পাকিস্তানের পায়ে সমর্পণ করেছেন, সরকারি চাকরির পদ থেকে পুলিশের ক্যাডার পোস্ট থেকে যেভাবে দিনের পর দিন বেছে বেছে হিন্দুদেরকে একঘরে করার চেষ্টা করছেন, তা একটা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং খারাপ লাগার সৃষ্টি করে বলে নিঃসন্দেহে অন্তত আপনারাও স্বীকার করবেন। একটু ফেসবুক কিছু স্ট্যাটাস আমি আপনাদের পড়ে শোনাই। এই স্ট্যাটাস আপনাদের পড়ে শোনাচ্ছি কারণ আমি চাই এই সম্পূর্ণ বিষয়টা ভারত বাংলাদেশ আপামর হিন্দু বাঙালি ভারতবাসী বাংলাদেশবাসী সকলে দেখুক যে কিভাবে মোহাম্মদ ইউনূস দিনের পর দিন সংস্কারের নাম করে দেশের সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন, শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও। চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর থেকে কিন্তু আন্তর্জাতিক মহল এই মোহাম্মদ ইউনূসের আসল রূপ নগ্নতা জেনে গেছিল। আর কালকে যেভাবে বেছে বেছে হিন্দুদেরকে মোহাম্মদ ইউনূস বাদ দিলেন তালিকা থেকে, এরপরে দানবীয় চেহারা অন্তত মোহাম্মদ ইউনূসের স্বৈরাচারকে আরো একবার এস্টাবলিশ করে। এরপরেও যদি আপনারা গর্জে না ওঠেন, বিশ্বাস করুন আপনারা হয়তো মানুষই নন। আপনার বলতে খারাপ লাগছে, হিন্দু মুসলমান সকলের ঊর্ধ্বে উঠে যদি এই ঘটনার তীব্র নিন্দা আপনারা না জানান, তাহলে হয়তো দিনের শেষে মান হুশ অন্তত নিজেদেরকে বলবেন না। কেন এদেরকে বাদ দেওয়া হলো? এদের অপরাধটা কি? এরা হিন্দু ঘরে জন্মেছে, এটা কি এদের অপরাধ? এদের 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 শরীরে যে রক্ত তা তো একজন মুসলমান মানুষেরও রক্তে আছে, লাল, সেই সকলের একই রঙের রক্ত। কিন্তু কিভাবে ধর্মীয় আগ্রাসনের মুখে কার্যত হিন্দুদের ধরাশায়ী করার চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনূস এবং তার এই নির্লজ্জ পুলিশ সেনাবাহিনী এবং প্রশাসন। স্ট্যাটাস গুলো আগে শুনুন। কালকে আমি যখন ফেসবুক খুলছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম একাধিক মানুষ এইরকম হাহাকার করছেন, কষ্ট পাচ্ছেন, তাদের চোখের সামনে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা এবং স্বপ্ন কার্যত শেষ হয়ে যাচ্ছে। আমি এই মানুষগুলোকে একজনকেও চিনি না, জানি না তারা আমার এই ভিডিও দেখবেন নাকি, কিন্তু বিশ্বাস করুন আজ মন থেকে বলতে হচ্ছে, বছরের শেষ দিনে আমার যেটুকু সামর্থ্য অন্তত আমি আমার গলার স্বর দিয়ে কথা দিয়ে তাদের পাশে আছি। এবং এই ধরনের নোংরা খেলা যেভাবে মোহাম্মদ ইউনূস কার্যত বাংলাদেশকে নিয়ে খেলে যাচ্ছেন, শেষ দিন অবধি তার প্রতিবাদ করব। আপনাদের এই ভিডিও খারাপ লাগতেই পারে কিংবা কারোর ভালো লাগতেই পারে, কিন্তু বিশ্বাস করুন ভালো খারাপের ঊর্ধ্বে উঠে এই ভিডিও কতটা প্রয়োজন তার মেরিটটাকে বোঝার চেষ্টা করুন। হিন্দু বলে সরকারি চাকরির পদ থেকে কাউকে সরিয়ে দেওয়া যায় না। হিন্দু বলে যারা নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে লিস্টের স্থান পায় তাদেরকে সরিয়ে দেওয়া যায় না। হিন্দু বলে বিনা অপরাধে দেশদ্রোহী মামলা দেওয়া যায় না। হিন্দু বলে শুধুমাত্র সরকারের শত্রু বানিয়ে দেওয়া যায় না, দেশ বিরোধী বানিয়ে যাওয়া যায় না, এমনকি ভারতের দালাল বলে দেওয়া যায় না। এদের মধ্যে অনেকে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন। আজ হয়তো এরা বুঝতে পারছেন এরা ঠিক কোন বড় ষড়যন্ত্রকে পিছন থেকে সমর্থন করেছেন, কিভাবে এদের আবেগকে নিয়ে দিনের পর দিন খেলা হয়েছে। সব থেকে বড় কথা, কোটার জন্য ছিল এই আন্দোলন। আজ দেখুন কোটার জন্য তৈরি হওয়া একটা আন্দোলন সরকারকে শুধু বদলে দিয়েছে তাই নয়, এই ছাত্ররা রাতারাতি দেশের নেতা হয়ে কোটার জন্য যারা আন্দোলন করেছে তাদেরকে ভুলে গেছে। এবং কোটা বিরোধী এক আন্দোলনকে হাতিয়ার করে যে সরকার ক্ষমতায় এসছে, সেই সরকার এসেই হিন্দু কোটা বলে এদেরকে স্থান থেকে বাদ দিয়ে দিল। এক কি দুজন নয়, 150 জনের বেশি হিন্দু কালকে সেই তালিকা দিয়ে বাদ গেছে, যা নিঃসন্দেহে লজ্জাজনক। সৌমিত্র সমাদ্দার সৌম্য, আমি আবার বলছি এদেরকে চিনি না, এরা আমার ভিডিও দেখে নাকি সেটাও আমি জানি না। আমার সাথে এদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, সম্পর্ক একটাই, এদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। আর আমি অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলছি। যদি না বলি, অন্তত দিনের শেষে আমিও নিজেকে হয়তো ক্ষমা করতে পারবো না।
আমার মনে হয় এর প্রতিবাদে সকলে গর্জে উঠুন, আপনাদেরও ওঠা উচিত। অন্তত এই ভিডিওর কমেন্টে অন্তত কিছু না কিছু বলে যাবেন, অন্তত এদের পাশে মানসিকভাবে দাঁড়ানোর চেষ্টা করুন। হয়তো কিছুই হবে না, কিন্তু দিনের শেষে অন্তত এরা বুঝবে এরা একা নয়। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে এদের সঙ্গে আপামর আন্তর্জাতিক মহল, ভারতবাসী, বাংলাদেশবাসী আজ আছে। সৌমিত্র বাবু লিখেছেন, এই রাতে কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। বাবা মা সকলেই ভেঙে পড়েছে। শুধুমাত্র গোপালগঞ্জ বাড়ি হবার কারণে 43তম বিসিএস এর গেজেট থেকে বাদ দিয়ে দিলেন, জীবনটা নষ্ট করে দিলেন সুন্দর বাংলাদেশ। ভাবতে পারেন কতটা কষ্ট পেলে একজন এরকম লেখে। গোপালগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের একটি নির্দিষ্ট ঘাঁটি, যেখানে হিন্দুরা নাকি থাকে। যেই গোপালগঞ্জ এই আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম মামলা দেওয়া হয়েছিল নেতামন্ত্রীদের, তার বিরুদ্ধে প্রতিবাদ করে রাজপথে মিছিল করেছে। আর ভেরিফিকেশনের অ্যাড্রেসে গোপালগঞ্জ এসেছে বলে একে তালিকা দিয়ে বাদ দেওয়া হয়েছে। অথচ এ কিন্তু দিনের পর দিন পরিশ্রম করে তার নির্দিষ্ট যোগ্যতায় ওই বিসিএস এর তালিকায় কিন্তু স্থান পেয়েছিল, যা আপামর বাংলাদেশের কিন্তু স্বপ্ন থাকে। পরে যিনি আছেন তিনি লিখেছেন প্লাবন সাহা, তিনি লিখেছেন 43তম রিগ্যাজেটে দেখলাম আমার নাম নাই। আমি দেশের বাইরে থাকায় এই জিনিসগুলো নিয়ে খুব একটা বেশি কানেক্টেড ছিলাম না, টুকটাক খবর পাইতাম। রিগ্যাজেট ব্যাপারটা যা বুঝলাম, কোনো পলিটিক্যাল এফিলিয়েশন বা কোনো প্রিভিয়াস রেকর্ড থাকলে সেটা চেক করে মেবি। আমি বা আমার ইমিডিয়েট ফ্যামিলির সাথে কখনোই কোনো প্রকার পলিটিক্যাল এফিলিয়েশন ছিল না। আমার নামে কোনো সুপারিশও করা নেই, তাই আমার নাম গ্যাজেটে না থাকা একটু খটকা লাগলো। আমি মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাকে নন গ্যাজেটেড করার কোনো কারণ আমি দেখি না। একটু খোঁজ নিয়ে দেখলাম সব ক্যাডার মিলিয়ে বাদ পড়েছে প্রায় 237 জন। সংখ্যাটা অনেক বড়, কিন্তু এইখানেই হলো ভাবনার বিষয়। এই 267 জনের মধ্যে 168 জনই নাকি হিন্দু, এরকমই বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ, একাধিক নিউজ পত্রিকায় খবর। এর বিরুদ্ধে বাংলাদেশ আর কবে গর্জাবে আমার জানা নেই। বাদল চন্দ্র বর্মন, আমি ওনাকে চিনি না। ইনি কালকে যেটা লিখেছেন, বিশ্বাস করুন একদম হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটা কথা। মেলা মানুষের কাছে ঋণী হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, ঋণ রয়ে গেল, ক্ষমা চাই, পরিবারটার জন্য দোয়া আশীর্বাদ চাই। আমি সত্যি জানি না এদের বিরুদ্ধে মোহাম্মদ ইউনূস ঠিক এমন কি খুঁজে পেলেন যে এদেরকে রাতারাতি বাদ দিয়ে দিলেন। কালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাদ দেওয়ার এক দুটো কারণ ভাসিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এদের বিরুদ্ধে নাকি যদি কোনো ছাত্রলীগ করার অপরাধ থাকে তাহলে এদেরকে আর বিসিএস এর জায়গা দেওয়া হবে না। দ্বিতীয়ত বলা হয়েছে যদি এরা এই যে ভেরিফিকেশন হচ্ছে, নির্দিষ্ট এজেন্সি এদের বিরুদ্ধে ভেরিফিকেশন করছে, যদি এমন কিছু ত্রুটি দেখে, অর্থাৎ বেড়ে ওঠার মধ্যে এমন কিছু ত্রুটি দেখে, তাহলে এদেরকে স্থান দেওয়া হবে না। কিন্তু যেটা বলা হয়নি, এদের যে বাদ দেওয়া হয়েছে তাদের ম্যাক্সিমামই হিন্দু ধর্মাবলম্বী মানুষ। অর্থাৎ যে এজেন্সি এদের ভেরিফিকেশন করেছে তারা বেছে বেছে তাদেরকেই টার্গেট করেছে যারা এই হিন্দু ধর্মাবলম্বী মানুষ। আমি ন্যাচারালি এই হিন্দু মুসলমান এই ভেদাভেদের কোনো ভিডিও আজ অব্দি আগ্রাসী কোনো মনোভাব নিয়ে বানাইনি, তথ্য বা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজকে এদের যেভাবে নির্মম ভাবে বাদ দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে ভারতবর্ষের কেন নাগরিক সমাজও গর্জে উঠবে না, সেই প্রশ্ন কিন্তু আমার থেকে যায়। আর কোন এজেন্সি এদের বিরুদ্ধে তদন্ত করলো, কোন এজেন্সি কিসের নির্দেশে কোন কোন ক্রাইটেরিয়া মেনে এদের ভেরিফিকেশন চেক করলো, সেটা সরকারের পক্ষ থেকে কেন বলা হচ্ছে না? কোন এজেন্সি বা এই এজেন্সিকে নিয়োগ কে দিল, এই এজেন্সির মাথায় কে বসে আছে, এই এজেন্সি আসলে কি কি দেখে বিসিএস এর ভবিষ্যৎ প্রার্থীদের নির্ধারণ করলো, এই প্রশ্ন তো থেকে যায়। যদি এদেরকে বাদই দেওয়া হয় অফিসিয়ালি, তাহলে এই পুরো বিষয়টা খোলসা করে মীমাংসা করে কেন মোহাম্মদ ইউনূস বলবেন না, এই প্রশ্ন কিন্তু আমার থেকে যায়। দেবাশিস ঘোষ চুনারঘাট থেকে কালকে লিখেছেন, বিসিএস এর সুপারিশপত্র বা সুপারিশ প্রাপ্ত হওয়ার পর যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তারা দয়া করে আমাকে আনফ্রেন্ড করুন। 43তম বিসিএস থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, বিদায় বিসিএস, ভালো থাকবেন সবাই। রয় শুভ লিখেছেন, হঠাৎ দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শক্তি দাও প্রভু। সত্যি এক দম বন্ধকর বাংলাদেশে আপনার এই সকল সাধারণ মানুষের স্বপ্ন নিয়ে ছেলেখেলা করলেন। আমি জানি না এর শেষ কোথায়, কেন বাংলাদেশবাসী এখনো চুপ করে থাকবেন। শুভ মহান্ত লিখেছেন 43তম বিসিএস রিগ্যাজেটে মেজরিটি হিন্দু সব ক্যাডার বাতিল। এটাই হলো আসল কথা, যেটা শুভবাবু লিখেছেন। কাঞ্জিলাল রয় জীবন লিখেছেন, গত 15ই অক্টোবরে প্রকাশিত 43তম বিসিএস এর গ্যাজেটে আমার নাম ছিল।
আজ প্রকাশিত 43তম বিসিএস এর গ্যাজেটে আমার নাম নেই। কেন গ্যাজেটে আমার নাম নেই? কেন কোনো ধরনের ফৌজদারি অপরাধে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও আমি বৈষম্যের শিকার হলাম? কোন কোন ধরনের সক্রিয় রাজনীতিতে যুক্ত না থাকার পরেও আমাকে প্রজাতন্ত্রের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করা হলো, তা আমার জানা নেই। শুধু জানার ইচ্ছাটা রইল। সত্যি এই রকম যখন পোস্ট আসে, বলার মতো কোনো ভাষা অন্তত থাকে না। এরা কি শুধুমাত্র হিন্দু বলে চান্স পেয়েছিল? কিংবা যারা চান্স পেয়েছে এখনো, তারা কি মুসলমান বলে চান্স পেয়েছে? দিনের পর দিন পরিশ্রম করে, স্বপ্নকে আঁকড়ে ধরে, পরিবারের বিপক্ষে গিয়ে অনেক কিছুর সঙ্গে লড়াই করে বিসিএস এ চান্স পেতে হয়। 15ই অক্টোবর যে লিস্ট আপনারা তালিকা প্রকাশ করলেন, সেখানে যাদেরকে রাখলেন, হঠাৎ করে কোনো ভেরিফিকেশন ছাড়াই, অ্যাড্রেস ভেরিফিকেশন করার সময় কিংবা এদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকা সত্ত্বেও এদেরকে এক ঝটকায় সম্পূর্ণ তালিকা থেকে বাদ দিয়ে দিলেন। এইভাবে স্বপ্নকে নিয়ে ছেলেখেলা করার অধিকার আপনাকে কে দিল মোহাম্মদ ইউনূস? সেই প্রশ্ন আমার করতে ইচ্ছে করে। রুমি দাস লিখেছেন, আমার হাজবেন্ড পরপর কয়েকটা চাকরি পাওয়া সত্ত্বেও বিসিএস 43-এর রেকমেন্ডেশন পাওয়ার পর আর কিছুতে জয়েন করেনি। এমনকি কয়েকটা ভাইভাতেও অ্যাটেন্ড করেনি, যা পরিচিত সবাই জানে। সে কোনো কালেই রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তার বাবা মধ্যপ্রাচ্যে প্রবাসী ছিলেন, বর্তমানে তার ভাইও প্রবাসী। আর আমার পরিবারের কেউ কোনো কালে রাজনীতিতে অংশগ্রহণ করে নাই। আমাদের পরিবারের সকলেই চাকরিজীবী। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্ম থেকেই ভালোভাবে লেখাপড়া করার চাপ থাকে এবং একমাত্র লেখাপড়া করে চাকরি না পেলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। কিন্তু কিভাবে এই জিনিস হলো তিনিও বুঝতে পারছেন না। অর্থাৎ সব মিলিয়ে যে এক দুটো স্ক্রিনশট আমার কাছে হোয়াটসঅ্যাপে মেলে এসছে, আমি আপনাদের পড়ে কালকে শোনালাম। কিন্তু বিশ্বাস করুন, সংখ্যাটা 168। শুধুমাত্র 8 থেকে 10 জনের গল্প এটা নয়। হিন্দু হওয়া অপরাধ, এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কালকের পর ঘোরতর ভাবে উঠে গেল। এরা তো দেশ বিরোধী নয়, কিন্তু এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এদের স্বপ্নকে কার্যত পায়ের তলায় পদদলিত করলো, তারা তো দেশ বিরোধী। তাদের কি মানুষ ক্ষমা করবে? তাদের কি সময় ক্ষমা করবে? তাদের কি ইতিহাস ক্ষমা করবে? ক্ষমা করবে না। হিটলারকেও মানুষ ক্ষমা করেনি, ইতিহাস ক্ষমা করেনি। মোহাম্মদ ইউনূসের এই স্বৈরাচারকেও গোটা বাংলাদেশ ক্ষমা করবে না। সেদিন যাদেরকে বাদ দিলেন, সেই চোখের জল কিন্তু মুছে গিয়ে তারাও আজকে দূর থেকে দেখে সেদিন কিন্তু হাসবে আর কিন্তু বলবে, হিটলার হোক বা মুসলিনি, মোহাম্মদ ইউনূসের চেয়ে বড় স্বৈরাচার যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে পতন হলো, এর থেকে বড় আনন্দ অশ্রু হয়তো তাদের চোখে সেদিন যে ধরা পড়বে, এর থেকে বড় কিন্তু প্রাপ্তি আর কিছু থাকবে না। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। নতুন বছর পারলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সকলে নিজেদের যত্ন নেবেন। ধন্যবাদ।